গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি জাহানারা ইমামের ক্যান্সারের সাথে বসবাস। আজ থাকছে দ্বিতীয় পর্ব। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শামু খুব ধীরস্থির মানুষ। সামনে কোনো সংকট দেখা দিলে এবং সোজা পথে তার নিরসন না হলে সে বিচলিত হয় না। মাথা ঠান্ডা রেখে ভাবতে থাকে আর কি উপায়ে কোন কোন পথে সংকট থেকে উদ্ধার পাওয়া যায়। আমি যে বেঁকে বসেছি, কিছুতে এদেশে চিকিৎসা করাবো না, আমার ইন্স্যুরেন্স নেই, আমি ঢাকা ফিরে গিয়ে হোমিওপ্যাথি করাবো, তাতে জামি ফ্রিডা দুজনেই খুব বিচলিত হয়ে পড়েছে। খুব বোঝাচ্ছে আমাকে। শামু জোসেফিনও বোঝাচ্ছে। কারো কথা শুনছি না। শেষে শামু বলল, ঠিক আছে বুবু, এক্ষুনি আপনাকে মনস্থির করে ফেলতে হবে না। এই উইকেন্ডে আমাদের সঙ্গে ট্রাভার্স সিটিতে চলুন। সেখানে নিরিবিলি বসে আরও ভাবুন। আপনার সিদ্ধান্তের বিপক্ষ যুক্তিগুলো আবার ভেবে দেখুন। তারপর যা ভালো মনে করবেন তাই করবেন। আমরা তা মেনে নেব। ট্রাভার্স সিটিতে শামুর একটা বাড়ি আছে, একেবারে লেকের উপর। এটা মিশিগানের উত্তর অংশে। এখানে শীত বেশি, তাই গ্রীষ্মকালে এখানে আরামদায়ক তাপমাত্রা থাকে। গ্রীষ্মে মিশিগানে ভীষণ গরম হয়, তাই সামার রিসর্ট বা শৈলনিবাস হিসেবে অনেকে উত্তরের বিভিন্ন শহরে বাড়ি কিনে রাখে। পুরো গ্রীষ্মকালটা শামু প্রতি শনিবার ছুটির দিনে ট্রাভার্স সিটিতে যায়, থাকে। লেকে মাছ ধরে, বেড়ায়, বিশ্রাম করে। প্রতি সপ্তাহান্তেই কোনো না কোনো বন্ধুকে বা আত্মীয়কে দাওয়াত করে নিয়ে যায়। এবারে আমাদের নিয়ে চলেছে। ওয়েস্ট বুমফিল্ড থেকে 3-4 ঘন্টার রাস্তা। ঠিক হলো আমি, শামু ও জোসেফিনের সঙ্গে তাদের গাড়িতে শুক্রবার বিকালে রওনা দেব। শনিবার শামু কাজ করে না, কিন্তু ওই দিন 12টা পর্যন্ত জামি এবং ফ্রিডা দুজনে অফিসে কাজ আছে। ওরা কাজ সেরে শনিবার বিকেলে তাদের নিজেদের গাড়িতে ট্রাভার্স সিটি রওনা দেবে। ট্রাভার্স সিটিতে সেই শুক্রবারের সন্ধ্যায় ডিনারের পর শামু আমাকে সম্পূর্ণ নতুন এক দিক থেকে আক্রমণ করল। সে বলল, বুবু, আপনি যদি এখানে চিকিৎসা না করিয়ে দেশে ফিরে যান, তাহলে কোনো সন্দেহ নেই আপনি মারা যাবেন। তাহলে কিন্তু জামির মনের শান্তি চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে। ভেবে দেখুন, সে আপনার একমাত্র সন্তান, সবেধন নীলমণি। তার তো আপনি ছাড়া আর কেউ নেই। আপনি কি তাকে এই মনোকষ্টে ফেলবেন? এদিকটা সত্যি ভেবে দেখিনি। 71-এর মুক্তিযুদ্ধে তার বাবা আর একমাত্র ভাইকে হারিয়ে জামি অল্প বয়স থেকেই আমার একক সন্তান হিসেবে বড় হয়ে উঠেছে। আমি এই মা ছাড়া রক্তের সম্পর্কে সত্যিই তো আর কেউ নেই। জামির মুখটা মনে করে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। শামু বলল, টাকার জন্য এত ভাবছেন কেন? আমি নেই? আজ যদি আমার মা কিংবা বউ কিংবা ছেলের এরকম অসুখ হতো, তাহলে কি টাকার জন্য চিকিৎসা আটকে থাকতো? তাছাড়া জামিও তো শিগগিরই আরেকটা চাকরি পেয়ে যাবে। আমার চোখ পানিতে ভরে উঠল। শামু আমার মায়ের পেটের ভাই না হলেও তার চেয়ে কোনো অংশে কম নয়। সেই কবে 50 দশকের মাঝামাঝি থেকে, যখন ওরা ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, তখন থেকেই শামু, মাদু, নাসির, মাহফুজ এরা সবাই আমাকে বুবু বলে ডাকত। আমাদের বাড়িতে বেড়াতে আসতো, খেত, রুমি জামির সঙ্গে খেলা করত। ওদের হোস্টেলে মাস পয়লা ভোজের দিনে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যেত। সেই সম্পর্ক এই এত বছরে আপন ভাই বোনের সম্পর্কের মতোই দৃঢ় এবং অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। শুক্রবার রাতে শামু যে আলোচনার সূত্রপাত করেছিল, শনিবার দিনের বেলাতেও তা অব্যাহত রইল। শনিবার সকালে নাস্তা খাবার পর আমরা সবাই শামুর বোটে চড়ে লেকের বুকে বেড়ালাম। শামু তার স্বভাবসিদ্ধ ধীর স্থির ভঙ্গিতে পুরনো দিনের স্মৃতিচারণ করতে লাগলো। শরীফের কথা, রুমির কথা, জামির কথা, কত টুকরো টুকরো হাসি ঠাট্টা মজার কথা। এসব শুনতে শুনতে আমার সমস্ত অতীত জীবনটাই যেন আমার চোখের সামনে আবার নড়ে চড়ে বেড়াতে লাগলো। শামুর যুক্তির জালে আমি ক্রমাগতই জড়িয়ে যেতে লাগলাম। তার সঙ্গে এসে যোগ হলো
ফ্রিডার কয়েকটি সারগর্ভ কথা। ফ্রিডা ও জামি শনিবার সন্ধ্যা নাগাদ এসে পৌঁছেছিল। রাতের ডিনার খাবার পর সবাই একত্রে বসে বেশ খানিকক্ষণ ধরে আমার মগজ ধোলাইয়ের কাজে ব্যস্ত ছিল। ভেতরে ভেতরে মনটা দ্রব হলে এলেও বাইরে তখনও ঘাড় তেরা করেছিলাম। রাতে আমার শোবার ঘরে বসে ফ্রিডা তার শেষ অস্ত্র ছুড়ল আমার প্রতি। সে বলল, মামুনি, তুমি তোমার নাতি নাতনি না দেখেই চলে যাবে? তোমার যে এত জ্ঞান, তোমার সারা জীবনের এত অভিজ্ঞতা, সেসবের ভাগ তুমি তোমার নাতি নাতিদের না দিয়েই চলে যেতে চাও? তাদেরকে তুমি সেসব থেকে বঞ্চিত করবে? তুমি যে এবার স্ট্রবেরি খেতে স্ট্রবেরি তুলতে গিয়েছিলে, কত রঙিন ফটো তুললে, বলেছিলে বাচ্চাদের জন্য বই লিখবে, সেসব না করেই তুমি মরে যেতে চাও? স্তব স্তুতে পাথরের দেবতা পর্যন্ত গলে যান, মানুষ তো কোন স্যার। হ্যাঁ, স্ট্রবেরির খেতে ফল তুলতে গিয়েছিলাম বটে। বায়োপসির রিপোর্ট বেরোবার আগে 3 সপ্তাহ যে গায়ে হাওয়া লাগিয়ে ফুর্তি করিয়ে বেরিয়েছিলাম সেই সময়। স্ট্রবেরি ফল যখন পাকে তখন এদেশের মানুষ শখ করে খেতে ফল তুলতে যায়। আলু ক্ষেতের মতো দেখতে স্ট্রবেরির ক্ষেত। গাছও আলু গাছের মতো ছোট ঝাঁকড়া, শুধু তফাতেই যে আলু ধরে মাটির নিচে, স্ট্রবেরি ধরে মাটির উপরে, গাছের ডালে। ক্ষেতের মালিক খেতে ঢোকার মুখে গেটের পাশে লোক বসিয়ে রাখে এক গাদা টুকরি সহ। হাতল লাগানো সাজির মতো দেখতে এই টুকরি নিয়ে সবাই ঢোকে খেতে। পাকা পাকা রসালো ফল ছিঁড়ে টুকরি বোঝাই করে। ফল তোলার সময় মুখে পড়ে দেওয়া নিষিদ্ধ নয়, তাই একই সঙ্গে ফল সাজিতে তোলা আর মুখে পড়া দুটো কাজই চলতে থাকে। সে এক মহোৎসব। স্ট্রবেরির মতো চেরি ফল পাকার সময়ও লোকে এইভাবে চেরি বাগানে ফল তুলতে যায়। চেরি গাছ অবশ্য 5-6 ফুট উঁচু ঝাঁকড়া হয়, বড়ই পাড়ার মতো পারতে হয়। ফল তোলা শেষ হলে ভর্তি টুকরিগুলো নিয়ে গাছের গেটে এলে ওগুলো ওজন করা হয়। ওজন করার যন্ত্র নিয়ে লোক হাজির থাকে গেটে। যার যতটা ওজন হয় সেই মতো দাম মিটিয়ে লোকেরা বাড়ি ফেরে টুকরি ভর্তি ফল নিয়ে। স্ট্রবেরি তোলার সময় আমি অনেকগুলো রঙিন ছবি তুলেছিলাম। ফ্রিডাকে বলেছিলাম ভবিষ্যতে বাচ্চাদের জন্য বই লেখার ইচ্ছা আছে, তাতে এইসব ছবি ব্যবহার করব। আজ সেই কথা তুলে ফ্রিডা আমার মনের তন্ত্রীতে ঘা দিল। যে বই লিখব বলে ভেবেছি অথচ এখনও লেখা হয়ে ওঠেনি, সেই বইয়ের কথা ভেবে মন আকুতির গুঞ্জন উঠল। যে নাতি নাতিরা এখনও জন্মায়নি তাদের বুকে চেপে আদর করার জন্য আমার মনের ভিতর এক প্রবল আকাঙ্ক্ষার জন্ম হলো। এর উপর শেষ খাড়ার ঘাটা দিল জামি। মুখটা খুব নির্লিপ্ত করে বলল, অপারেশন না করে দেশে ফিরে গেলে তুমি যে মারা যাবে তাতে কোনো সন্দেহ নেই, তবে খুব কষ্ট পেয়ে মারা যাবে। মাড়িতে ক্যান্সার এখন খুব কম জায়গায় আছে, কেটে বাদ দিলেই একদম ভালো হয়ে যায়। তা না করলে ওটা বাড়তে বাড়তে সারা মুখে, গলায়, বুকে, পেটে, সারা শরীরে ছড়িয়ে পড়বে। অসহ্য কষ্ট হবে। থাম থাম, আর বলার দরকার নেই। ক্যান্সার রোগীর শেষ অবস্থার কথা কি আমি জানি না? আমার নিজের মাকেই তো দেখেছি, তাছাড়া বই ম্যাগাজিনেও পড়েছি, সিনেমায় দেখেছি। আমার ভিতরে সব প্রতিরোধ যেন বিশাল এক বন্যার তোরে ভেঙে গুড়িয়ে ভেসে গেল। আমি মিশিগানে থেকে অপারেশন করাতে রাজি হলাম। শুনে সবাই খুশি। শামু সুখী, জামি সুখী, জোনেফিন সুখী, ফ্রিডা সুখী, ডাক্তার ম্যাকেন্টিস সুখী। বলা বাহুল্য আমি নিজেও সুখী। জুলাইয়ের 2 তারিখে অপারেশনের দিন ঠিক হয়েছে। এবার ডাক্তার ম্যাকেন্টিস তারিখ দিতে দেরি করেননি। ক্যান্সার রোগ নির্ণয় হয়ে গেলে আর দেরি করার বিধান নেই। যত তাড়াতাড়ি অপারেশন করে ক্যান্সার দষ্ট জায়গাটি ফেলে দেওয়া যায় ততই মঙ্গল। ডাক্তার ম্যাকেন্টস যে হাসপাতালে কাজ করেন সেটার নাম হলো সাইনাই হসপিটাল অফ ডেট্রয়েট। জামির বাড়ি থেকে সেটা 20-22 মাইল দূরে, ডেট্রয়েট শহরের উপকণ্ঠে। হাসপাতালে যাবার কয়েকদিন আগে ডাক্তার ম্যাকেন্টস একদিন তার চেম্বারে বসে সমস্ত পদ্ধতিটা আবার আমাদের কাছে ব্যাখ্যা করে বললেন। অপারেশনের আগের দিন, অর্থাৎ 1 জুলাই যে কোনো সময় আমার হসপিটালের কেবিন খালি হতে পারে।
হলেই হাসপাতাল থেকে আমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে কটার সময় হাসপাতালে যেতে হবে। যাবার পর অপারেশনের আগে যা যা প্রস্তুতি প্রয়োজন বিভিন্ন ডাক্তার এবং নার্স তা করবেন। 2 জুলাই দুপুর 1টার সময় আমার অপারেশন হবে। এই পর্যন্ত তথ্যাদি মামুলি ছিল। তারপর ডক্টর ম্যাকেন্টস যা বললেন তাতে আমার রক্ত হিম হয়ে গেল। তিনি বললেন, যেহেতু ক্যান্সার জীবাণু চোয়ালের হাড়েও ছড়িয়েছে সেহেতু চোয়ালের হাড়ের উপরের অংশ যতটুকু দরকার কেটে বাদ দিতে হবে। চোয়ালের হাড় বেশ সরু, ক্যান্সারের জীবাণু হাড়ের কতটা অংশ ছড়িয়েছে সেটা বোন স্ক্যান দেখে নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব নয়। অপারেশন করে চোয়ালের উপরের মাংস কেটে ফাঁক করে দেখতে হবে হাড়ের কতটা অংশ কেটে বাদ দিতে হবে। এতখানি অংশ কাটতে হবে যাতে সমস্ত জীবাণু নির্মূল করা যায়। যদি একটা মাত্র জীবাণু থেকে যায় তাহলে সেটা থেকে আবার ছড়াবে। যদি দেখা যায় চোয়ালের হাড়ের খানিকটা অংশ পুরো কেটে ফেলতে হবে তাহলে পরবর্তী কতগুলো জটিলতার সৃষ্টি হবে। যেহেতু চোয়ালের এই সরু হাড়টাই এক কানের নিচ থেকে থুতনি বেয়ে অপর কানের নিচ পর্যন্ত প্রসারিত থাকে, মুখমণ্ডলের নিচের অংশকে একত্রে ধরে রেখেছে, সেহেতু ডান দিকের গালের নিচে চোয়ালের হাড়ের ক্যান্সারদষ্ট অংশ পুরো কেটে ফেললে থুতনি নড়বড়ে হয়ে যাবে। ফলে ঠোঁট দুটো সহ মুখ গহ্বরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। খাওয়া এবং কথা বলার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। ডাক্তার ম্যাকেন্টস যেভাবে হাত দিয়ে নিজের চোয়াল ও থুতনি নাড়িয়ে ব্যাপারটা ব্যাখ্যা করছিলেন তা শুনতে শুনতে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মনে হচ্ছিল উনি আমাকে একটা হরর মুভির গল্প শোনাচ্ছেন। তবে উনি আশ্বাসের বাণীও শোনালেন। উরুর হাড় থেকে এক টুকরা কেটে চোয়ালে জুড়ে দিলেই চোয়াল আবার আগের মতো হয়ে যাবে। তবে এই বোন গ্রাফটিং এখনকার অপারেশনের 1-2 বছর পরে করতে হবে। সে পর্যন্ত সময় উনি একটা প্লাস্টিক ফেস গার্ড 2 কানের নিচে চোয়ালের হাড়ে ফুটো করে লাগিয়ে দেবেন। সেইটে কোনো মতে মুখ গহ্বর ও থুতনিকে একত্রে ধরে রাখবে। পুরো ব্যাপারটা এমন অনায়াসে বলে গেলেন যেন আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাসে শিক্ষক বালিকা ছাত্রীকে শেখাচ্ছেন কিভাবে পিচবোর্ড কেটে তাতে রঙিন কাগজ আঠা দিয়ে সেটে মানুষের মূর্তি বানানো যায়। এতটা পর্যন্ত শুনে আমি এমনই বিচলিত হয়ে পড়লাম যে এক পর্যায়ে আবার ভাবতে শুরু করলাম অদাও অপারেশন করাবো কি না। ডক্টর ম্যাকেন্টস ভুরি ভুরি আশ্বাসবাণীতে আমাকে আচ্ছন্ন করে দিলেন। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? এতটা যে হবেই তা তো বলিনি। যদি দেখি ক্যান্সার জীবাণু মাত্র চোয়ালের হাড়ের উপরের অংশ ছুঁয়েছে তাহলে শুধু সেটুকু কেটে বাদ দেব। চোয়ালের বাকি অংশটুকু তাহলে বজায় থাকবে। তোমার মুখবয়ব ঠিক থাকবে। তাহলে ডাক্তার এত সাতকাহন দুর্বিপাকের কথা আমায় শোনাচ্ছে কেন? ঢাকার ডাক্তাররা তো রোগীকে কখনো এত কথা আগে থেকে বলেন না। এরা এত ভয় দেখান কেন? সবচেয়ে খারাপ কি হতে পারে সেগুলো আগেভাগেই এত সবিস্তারে কেন বলেন? এর কারণ হয়তো অনেকই থাকতে পারে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা হলো ডাক্তারের বিরুদ্ধে রোগীর ম্যালপ্র্যাকটিস স্যুটের ভয়েই ডাক্তার রোগীকে চিকিৎসা পদ্ধতির ভালোমন্দ সব বলে দেন। এদেশের রোগী হরদম ডাক্তারের বিরুদ্ধে মামলা ঠুকে দিচ্ছে এই বলে যে ডাক্তার আগে থেকে তাকে চিকিৎসা পদ্ধতির কুফল সম্বন্ধে খোলাসা করে বলেননি। আগে জানলে সে এই চিকিৎসা বা অপারেশন করাতো না। মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই রোগী জিতে যায় এবং ডাক্তারকে বিপুল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দিতে হয়। তাই প্রত্যেক ডাক্তারই ম্যালপ্র্যাকটিস ইন্স্যুরেন্স করিয়ে রাখেন যাতে এরকম মামলায় হেরে গেলে ক্ষতিপূরণের টাকা নিজের পকেট থেকে দিতে না হয়, ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেয়। এই ধরনের ইন্স্যুরেন্স প্রিমিয়ামের হার খুব চড়া এবং এই অনুপাতে রোগীর কাছ থেকে নেওয়া ডাক্তারের ফি-এর হারও চড়া। সে সময় ডাক্তারের এত বিশদ ব্যাখ্যায় ভয় পেলেও পরবর্তীতে মনে হয়েছে ব্যবস্থাটা ভালোই, কারণ আগে থেকে সব জানলে রোগী মানসিক প্রস্তুতি নিতে পারে। ডাক্তাররাও ম্যালপ্র্যাকটিস স্যুটের ভয়ে বেশি বেশি যত্ন নিয়ে থাকেন, বেশি সাবধান হয়ে চিকিৎসা ও অপারেশন করেন। 30 জুন দুপুরে সাইনাই হাসপাতাল থেকে একটা ফোন পেলাম। এক মহিলা কণ্ঠ জিজ্ঞেস করলেন, আমি কি মিসেস আইমানের সঙ্গে কথা বলতে পারি? বুঝলাম তিনি মিসেস ইমামকে চাচ্ছেন।
এদেশে কেউই ইমামকে ইমাম বলে উচ্চারণ করতে পারে না এবং শেষের মটাকে ন বানিয়ে দেয়। এর কারণ কি কখনোই বুঝতে পারিনি। একটা হতে পারে এরা ইংরেজি আই অক্ষরটিকে বেশিরভাগ সময় আই হিসেবে উচ্চারণ করে, ই হিসেবে নয়। কিন্তু আই অক্ষরকে ই হিসেবেও তো উচ্চারণ করে, যেমন ইনার, ইন্টেরিয়র এবং এরকম আরও অনেক শব্দ। তবু কেন যে ইমামকে ইমাম বলে উচ্চারণ করতে পারে না সে এক রহস্য। আমি বললাম, আয়মান নয়, ইমাম। আমি মিসেস ইমাম বলছি। আপনি ডাবল বেডেড কেবিনের একটা বেড চেয়েছিলেন। ডাবল বেড কেবিন বর্তমানে খালি নেই, খালি হতে 2-3 দিন দেরি হবে। না, দেরি আমি করতে পারবো না। হাসপাতালে 4 বেডের, 2 বেডের আর সিঙ্গেল বেডের কেবিন আছে। 4 বেডেরটায় যাব না ঠিক করেছি। 4 জন রোগীর মধ্যে বেশি অস্থির হয়ে যাব। ঢাকার হাসপাতালে অপারেশনের অভিজ্ঞতা আমার আছে। অপারেশনের পরে আমি খুব বেশি নেতিয়ে পড়ি। জিজ্ঞেস করলাম, সিঙ্গেল বেডের কেবিন খালি আছে? আছে। ভাড়া কতটা বেশি? $5। হাঁপ ছেড়ে বাঁচলাম। আগে ভেবেছিলাম ভাড়ার তফাৎটা অনেকটা বেশি হবে। মাত্র $5 তফাৎ শুনে সঙ্গে সঙ্গে বললাম, তাহলে আমাকে সিঙ্গেল বেড কেবিনই দিয়ে দিন। আগামীকালই যেতে চাই। ডাবল বেডেড কেবিনের দৈনিক ভাড়া $380, সিঙ্গেল বেডেরটা 385। থাকবো মাত্র 10-12 দিন, এমন কিছু বেশি যাবে না। সিঙ্গেল কেবিনের সুবিধা অনেক। বাথরুমটা সম্পূর্ণ আমারই থাকবে। ঘরে ভিজিটরের ভিড় বেশি হবে না। এখানে হাসপাতালে প্রত্যেক কেবিনে টিভি থাকে, বেশ উঁচুতে দেয়ালে ফিট করা, যাতে রোগী তার নিজের বিছানায় শুয়ে শুয়ে দেখতে পারে। সিঙ্গেল কেবিন নিলে যখন টিভি দেখতে চাইব না তখন বন্ধ করে রাখতে পারবো। মনে বড় অস্থিরতা। ক্যান্সার হয়েছে, অপারেশন হবে। রোগ বেশি দূর ছড়ায়নি। অপারেশনে 16 আনা ভালো হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওই যে চোয়ালের হাড় কেটে ফেলতে হতে পারে, ওইটাই আমাকে একেবারে ঘায়েল করে দিয়েছে। নাও হতে পারে, কিন্তু সেটা তো জানতে পারছি অপারেশনের পরে। তখন যা হবার তা তো হয়েই যাবে। ইয়া আল্লাহ, এ কি আত্মান্তর মধ্যে পড়লাম। শরীরের অন্য কত জায়গাতেই তো ক্যান্সার হতে পারত। ডক্টর ফখরুজ্জামানের হয়েছিল একটা কিডনিতে। সেটা ফেলে দিয়ে তিনি গত 11 বছর ধরে দিব্যি বহাল তবিয়তে আছেন। আমারও তো কিডনিতে হতে পারত, তা না একেবারে চোয়ালের হাড়। 1 জুলাই বিকেল 3টের সময় হাসপাতালে যেতে হবে। জিনিসপত্র টুকটাক 2-1টা যা নেবার তা গোছানো হয়ে গেছে এয়ারব্যাগে। এখন সকাল থেকে ক্রমাগত চিঠি লিখছি। গত 1 সপ্তাহ ধরেই ঢাকায়, লন্ডনে, কলকাতায় আত্মীয় বন্ধু সবাইকে চিঠি লিখে খবরটা দিচ্ছিলাম। জামি 1 গাদা অ্যারোগ্রাম এনে দিয়েছে। রোজ 3-4টা করে লিখি। 12টার মধ্যে ডাকগাড়ি বাড়ির সামনে আসে। ওটা আসার আগেই চিঠি গেটের পাশের ডাক বক্সে রেখে দিয়ে আসতে হয়। ডাকপিয়ন আমাদের রাখা চিঠি নিয়ে গিয়ে আমাদের জন্য আসা চিঠি বাক্সে দিয়ে যায়। আজ শেষ 7খানা লিখলাম। এর আগে লিখেছি 20খানা। আজকের 7খানার মধ্যে ভাস্তে কলিম এবং 3 বোনের চিঠিতে আরও অনেকগুলো ফোন নাম্বার লিখে বলেছি ওরা যেন ওইসব নম্বরে ফোন করে ওদেরকে জানায় আমার খবর। কারণ এরপরে আর চিঠি লেখার সময় এবং তাকত আমার থাকবে না। 1 জুলাই ছিল বৃহস্পতিবার। 2টোর সময় জামি ফ্রিডার সঙ্গে গাড়িতে চড়লাম। বুক দুরু দুরু করছে বটে, তবে সেই সঙ্গে একটা উত্তেজনাও অনুভব করছি। একটা অজানা নতুন ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি। কি হবে জানি না, তার এক ধরনের মাদকতা আছে বইকি। এদেশের হাসপাতাল দেখলে চোখ জুড়িয়ে যায়। এমন ঝকঝকে তকতকে, রোগীর সংখ্যা কম, নার্স ডাক্তারের সংখ্যা বেশি। ভিজিটরের ভিড় নেই বললেই চলে, তবে প্রতি কেবিনে ফুলের তোড়ায় ভিড় বড্ড বেশি। এদেশে রোগী হাসপাতালে এলে তার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব দেখতে আসে বটে,
তবে দেখতে আসার চেয়ে ফুলের তোড়া পাঠায় বেশি। ফুলের দোকানে গিয়ে রুগীর নাম ও কেবিন নং বলে দিলেই হলো, দোকান থেকে লোকে নির্দিষ্ট কেবিনে ফুলের তোড়া পাঠিয়ে দেবে। হাসপাতালের নিচতলায় খাবার রেস্তোরাঁ, গিফট শপ ছাড়া ফুলের দোকানও থাকে একটা, ফলে ফুল পাঠানোর কাজটা আরও সহজ হয়। রুগী যত বেশি অসুস্থ হবে তার ঘরে ফুলের তোড়ার সংখ্যা তত বেশি। আমি আমার কেবিনে যাবার পথে কয়েকটি কেবিনের আধখোলা দরজা দিয়ে ভিতরে ফুলের তোড়া দেখতে পেলাম। ফুল ছাড়াও এদেশের রোগীরা আরও একটা জিনিস উপহার পায় তাদের আত্মীয় বন্ধুর কাছ থেকে, সেটা হলো গেট ওয়েল কার্ড। রুগীর আরোগ্য কামনায় বাণীসহ সুন্দর সুন্দর ছাপানো কার্ড পাওয়া যায় এদেশে, সেগুলিও এসে ভিড় জমায় রুগীর কেবিনে। আমার অপারেশনের 12 দিন পরে আমি যখন বাড়ি ফিরি তখন 10-12টা ফুলের তোড়া এবং 14-15টা গেট ওয়েল কার্ড সঙ্গে নিয়ে ফিরেছিলাম। এদেশের ফুলের তোড়াগুলো এমনভাবে পানি ভর্তি ফুলদানিতে বসিয়ে বিক্রি করা হয় যে ফুলগুলো কম করে 2-3 সপ্তাহ তাজা থাকে। যাই হোক, কেবিনেতে এসে পৌঁছলাম। তার আগে রিসিপশনে নাম রেজিস্ট্রি করতে হয়েছে। সেখানে কত রকমের ফর্ম পূরণ করা, কত রকম প্রশ্নের জবাব দেওয়া। আমার কবজিতে ঘড়ির ব্যান্ডের মতো একটা প্লাস্টিকের ব্যান্ড পরিয়ে দেওয়া হলো, তাতে আমার নাম এবং আমার ডাক্তারের নাম টাইপ করা। কেবিনে গিয়ে বসতে না বসতে একের পর এক আসতে লাগলো বিভিন্ন ছোট ডাক্তার এবং নার্সরা। এই ছোট ডাক্তাররাও আবার বিভিন্ন র্যাঙ্কের। ডাক্তার ম্যাকিনটসের পরে তার সহকারী ডাক্তার, তারপরে ইন্টার্নশিপ করতে ঢুকেছে এমন কয়েকজন ডাক্তার, তাদের পিছু পিছু আবার একদল শিক্ষার্থী ডাক্তার। ম্যাকিনটসের সহকারী ডাক্তারটির নাম এতদিনে ভুলে গিয়েছি, ধরা যাক জন। আমাদের দেশের হাসপাতালে যাকে সিএ অর্থাৎ ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বলা হয়, জনের দায়িত্ব সেই রকম। ম্যাকিনটসের পরেই তার দায়িত্ব। কেবিনে ঢোকার পর প্রথম এক নার্স, সে এই ওয়ার্ডের হেড নার্স, নাম ভ্যালেরি, ভারী মিষ্টি চেহারা, যদিও 2 গাল বসন্তের দাগের মতো উঁচু নিচু গর্তে ভরা, কথা আরও মিষ্টি, শুনলে মনে হয় ছোট্ট বাচ্চাকে আদুরে গলায় সোহাগ করছে। ভ্যালেরির সঙ্গে আরেকজন ছোট নার্স ছিল, তার হাতে অনেকগুলো জিনিসপত্র। সেগুলো আমার সামনে নামিয়ে রাখার পর দেখলাম ঘিয়ে রঙের প্লাস্টিকের গামলা একটা, লিকুইড সাবানের একটা প্লাস্টিক বোতল, সাবানটা আবার মেডিকেটেড, আমাদের দেশে কার্বলিক সাবানের মতো আর কি। এছাড়া হ্যান্ড ও বডি লোশনের একটা প্লাস্টিক বোতল, ট্যালকম পাউডার 1 শিশি, শ্যাম্পু ছোট একটা। দেখে খুব পুলকিত হলাম। বাহ বাহ, ভারী সুন্দর ব্যবস্থা তো। পেশেন্টের আরামের জন্য কত কি জিনিসপত্র দিয়েছে। এসব ভাবার মতো মাথাও তাহলে এদেশের চিকিৎসা ব্যবস্থাপকদের মধ্যে আছে। কিন্তু এ পুলক বেশি দিন থাকেনি। পরে যখন বিল আসে দেখতে পাই প্রত্যেকটি জিনিসের দাম ধরা হয়েছে। প্লাস্টিক গামলাটির দাম ধরা হয়েছে $20, বাজারে সেটার দাম কিছুতেই $10 বেশি হবে না। ভ্যালেরি আমাকে বলে দিল আগামীকাল অপারেশনের আগে কি কি করতে হবে। সকালে লিকুইড অ্যান্টিসেপটিক সাবান দিয়ে খুব ভালো করে গোসল করতে হবে, চুলও শ্যাম্পু করে নিতে হবে। অপারেশন হবে কানের লতির নিচ থেকে চোয়াল চিবুকের নিচ দিয়ে পুরো গলাটা বেড়ে, তাই মাথার চুলে কোনো ময়লা থাকলে চলবে না। কানের পিছনে ঘাড়ের কাছে কিছুটা চুল যে শেভ করেও ফেলে দেবে কাল সকালে। নিজেই আসবে এসব করাতে, আজ বলে গেল। শ্যাম্পু ও গোসল করার পর আমার নিজের কোনো কাপড় পরা চলবে না, তাদের দেওয়া হসপিটাল গাউন পরে যেন গোসলখানা থেকে বেরোই। হসপিটাল গাউন একটা ম্যাক্সির মতো, পায়ের গোছ পর্যন্ত লম্বা, পেছনটা কাটা, পেছনে বাচ্চাদের জামার মতো ফিতে লাগানো, ফিতের ফাঁস দিয়ে গাউনটা পরা থাকে। স্টেরিলাইজ করে ধোয়া একজোড়া গাউনও রেখে গেল ভ্যালেরি। সে যাওয়ার পর ডক্টর জন এলো 4-5 জন ইন্টার্নি ডক্টরকে নিয়ে। আমেরিকায় বলে রেসিডেন্ট ডাক্তার। এখন একটা রুটিন চেক আপ, হাতের কবজি ধরে পালস দেখা থেকে শুরু করে বুকে স্টেথিস্কোপ লাগানো, পেট টিপে দেখা, এসব। ডাক্তার এসেই বলল, তুমি তোমার পোশাক খুলে একটা হসপিটাল গাউন পরে নাও। আমি বাথরুমে গিয়ে একটা হসপিটাল গাউন পরে এলাম। ডাক্তার জন বলল,
তোমার বুকটাও পরীক্ষা করতে হবে, ব্রেস্ট ক্যান্সার আছে কিনা দেখা দরকার, গাউনটা খুলতে হবে। আমি মনে মনে ভড়কে গেলাম, এই এতগুলো বাচ্চা ডাক্তারের সামনে, এদের মধ্যে দুজনের চেহারা দেখেই মনে হয়েছে ভারতীয়। পুত্রবধূ ফিডা একপাশে চুপ করে দাঁড়িয়েছিল। ডাক্তাররা ঢোকার সঙ্গে সঙ্গেই জামি কেবিন থেকে বেরিয়ে গেছে। আমি ফিডার দিকে প্রশ্নভরা দৃষ্টিতে তাকালাম। দেখলাম ফিডার মুখে ভ্রুকুটি। আমি সাহস পেয়ে দৃঢ় গলায় বললাম, আমি জানি যে আমার ব্রেস্ট ক্যান্সার হয়নি। মুখের ক্যান্সার অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছি, তার জন্য যা যা পরীক্ষা করতে হয় করো, বুক পরীক্ষা করার দরকার নেই। ডাক্তার জন অবাক হয়ে বলল, এগুলো তো রুটিন চেক আপ, করতেই হবে, সবারই করা হয়। হয়তো এদেশে তোমরা করে থাকো, আমি প্রাচ্য দেশের মেয়ে, আমার আপত্তি আছে। তখন ডাক্তার ডন একটু থতমত খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে। ডাক্তাররা চলে যেতেই ফিডা উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মামনি তুমি ঠিক কাজ করেছ, ওদের সবটাতেই বাড়াবাড়ি। ইন্টার্নি ডাক্তারগুলোকে শেখায় তো, তাই একেবারে এ থেকে জেড পর্যন্ত রুটিন মাফিক করতে চায়। বেশ করেছো তুমি আপত্তি জানিয়ে। জামি ফিডা আরও খানিকক্ষণ গল্প করে চলে গেল। আগামীকাল সকালে আবার আসবে। ওরা চলে যাবার পর আমি বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ একাকী নিঃসঙ্গ মনে হলো নিজেকে। মুহূর্তেই মন চলে গেল ২০-৩০ বছর আগেকার স্মৃতিতে। বাবা মা, ভাই বোন, স্বামী, সন্তান, সকলের মুখ যেন মনের পর্দার সামনে দিয়ে ভেসে ভেসে গেল। বাবা মারা গেছেন ১৯৬৬ সালে হার্ট অ্যাটাকে। স্বামী ও জ্যেষ্ঠ সন্তান হারিয়েছে ৭১-এর যুদ্ধকাল, মুক্তিযুদ্ধ চলাকালীন। মা গেলেন ক্যান্সারে ১৯৭২ সালের সেপ্টেম্বরে। মায়ের ক্যান্সার হবে একথা কেউ অতি বড় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি, কারণ মৃত্যুর মাত্র ৩ বছর আগে মায়ের গলব্লাডার অপারেশন করা হয়। তখন সার্জন পেটের ভিতর ক্যান্সারের কোনো রকম নাম নিশানাও দেখতে পাননি। গলব্লাডার অপারেশনের পর মায়ের স্বাস্থ্যও বেশ ভালো হয়ে যায়। তাহলে মাত্র ৩ বছরের ব্যবধানে মায়ের কোলন ক্যান্সার কেন বাসা বাঁধল? ডাক্তাররা বলেন ক্যান্সার কেন হয়, কিসে হয়, এখনও বের করা সম্ভব হয়নি। তবে তারা অনেকগুলো কারণকে সন্দেহ করেন। তার মধ্যে কয়েকটা হলো নিঃসঙ্গতা, নিরাপত্তাহীনতা এবং অসহনীয় তীব্র শোক ও দুঃখ। তা মা তো জীবনে কম তীব্র শোক পাননি। ১৯৬৪ সালে আমার ভাই চাঁদ মাত্র ৩০ বছর বয়সে অ্যাক্সিডেন্টে মারা যায়। সে আমার ছোট ছিল, কিন্তু বাবা মার জ্যেষ্ঠ পুত্র ছিল। মাত্র ১.৫ বছর আগে তার বিয়ে হয়েছিল, তখনও কোনো ছেলেপিলে হয়নি। সেই শোক সামলানো বাবা মা দুজনের জন্যই কঠিন হয়েছিল। বাবা তো মারাই গেলেন তার ২ বছর পরে হার্ট অ্যাটাকে। মা বোধহয় আরও দুটো ছোট ছেলের মুখ চেয়ে বেঁচেছিলেন। ছেলে দুটি অর্থাৎ আমার ভাইদের মধ্যে মেজ মধু এবং ছোট পাশা ঢাকার লেখাপড়া শেষ করে বিলেতে চলে গেল উচ্চশিক্ষার জন্য। আমার সেজ বোনের স্বামী আজিজ এবং ছোট বোনের স্বামী চিস্তি, ওরাও দুজনে পশ্চিম পাকিস্তানে বদলি হয়ে গেল। স্বামীদের সঙ্গে গেল বোনেরা এবং তাদের ছেলেমেয়েরা। ঢাকায় রইলাম আমি এবং আমার মেজ বোন লালু। মা মানসিকভাবে আমার স্বামী শরীফ এবং বড় ছেলে রুমির উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েন। সেই শরীফ আর রুমি যখন হারিয়ে গেল যুদ্ধের ডামাডোলে, সেই আঘাত তিনি আর সহ্য করতে পারলেন না। আমিও কি মায়ের পথে চলেছি? মা অপারেশনের পর আর ভালো হয়ে ওঠেননি। কোলনের ক্যান্সারের জীবাণু সবটুকু বোধহয় ডাক্তার নির্মূল করতে পারেননি। হয়তো একটা দুটো থেকে গিয়েছিল। অপারেশনের পর দিন 10 মা বেশ ভালো হয়ে ওঠেন। ছানার পানি, ডাবের পানি, লিকুইড ডায়েট পেরিয়ে সরু চালের জাউ ভাত, শিং মাছের ঝোল, বাচ্চা মুরগির স্যুপ এসব পর্যন্ত খাওয়া শুরু করেছিলেন। বিছানায় উঠে বসতে পারতেন, কথাবার্তা বলতেন। তখন সদ্য দেশ স্বাধীন হয়েছে। আজিজ ও চিস্তি তাদের পরিবারবর্গ নিয়ে পাকিস্তানে আটকা পড়েছে। তাদের সঙ্গে আমাদের পত্র যোগাযোগ হয় লগনের মাধ্যমে। আমরা লগনে মধু পাশার কাছে তাদের নামে চিঠি পাঠাই। মধু পাশা যে চিঠি ইসলামাবাদে পোস্ট করে দেয়। 2 বোন বেলু ও ধলু আমাদেরকে চিঠি দেয় লগনে। সেখান থেকে মধু পাশা আবার সেগুলো পাঠায় ঢাকায়। বেলু, আজিজ ও ধলু চিস্তির
চিঠি এলে মা খুশি হয়ে ওঠেন। 2-3 বার করে তাকে চিঠিগুলো পড়ে শোনাতে হয়, কিন্তু এই ভালো হয়ে ওঠা মাত্র 10-12 দিনের জন্য। তারপরই হঠাৎ একদিন তিনি বমি করলেন। তারপর থেকে অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। মুখ দিয়ে খাওয়া আবার বন্ধ হলো, আবার ইন্ট্রাভেনাস স্যালাইন, আবার দুবেলা ইঞ্জেকশন, আবার অক্সিজেন সিলিন্ডার, আবার বেড প্যান। মার পেট ফুলে উঠতে লাগলো। পেটের কাটা জায়গায় বারবার ঘা বেড়ে বিস্তৃত হয়ে গেল। ডাক্তার যখন ড্রেসিং করতে আসতো, মার চিৎকার সহ্য করতে না পেরে 2 কান চেপে আমি ছুটে বেরিয়ে 2-3টে পরের এক পরিচিত রোগীর কেবিনে গিয়ে মুখ গুজে পড়তাম। হঠাৎ আমি ধর্মর করে আমার কেবিনের বিছানায় উঠে বসলাম। এসব কেন ভাবছি এখন? মা গো, তোমার কথা এখন ভাবতে চাই না বলে তুমি মনে দুঃখ নিও না। এখন আমি দুর্বল হয়ে পড়তে চাই না। মা গো, যেখানেই থাকো তুমি, আমাকে আশীর্বাদ করো যেন এই দুর্বিপাক কাটিয়ে উঠতে পারি। আমি বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলাম অনেকক্ষণ। তারপর এক সময় শান্ত হয়ে জানালা দিয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে চেয়ে রইলাম।